আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে মূলত তোমরা থাম্বনেল থেকে দেখতে পাচ্ছ আমরা লাসাতেলিয়ার নীতি পড়ব। বরাবরের মতোই একটি প্রশ্ন দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আচ্ছা ভাইয়া বা আপু, তুমি বলো তো ঠিক কতবার এই লাসাতেলিয়ার নীতি পড়তে গেছো বা মুখস্থ করছো এবং ভুলে গেছো? আচ্ছা, এই ভুলে যাওয়ার রিজনটা হচ্ছে না বুঝতে পারা। তো আমরা মূলত আজকের ভিডিওতে চেষ্টা করব বুঝে বুঝে সবগুলো টপিক আইডেন্টিফাই করার এবং শেষে সামারাইজ করার যে আমরা কী কী এখান থেকে শিখে নিতে পেরেছি। ওকে, তো প্রথমেই সংজ্ঞা দিয়ে শুরু করছি। এখানে বলা হচ্ছে, দেখো, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, আচ্ছা, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আচ্ছা, তো মূলত এখানে এই সংজ্ঞাটি বুঝতে হলে আমাদেরকে কিছু কিওয়ার্ড বুঝতে হবে। প্রথমত, উভমুখী বিক্রিয়া। আচ্ছা, উভমুখী বিক্রিয়া কী জিনিস এটা একটু আমাদেরকে জানতে হবে। দেন জানতে হবে তাপ, চাপ, ঘনমাত্রা এইগুলো আসলে কি। এইগুলো হচ্ছে নিয়ামক। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নিয়ামক। এখন নিয়ামক আমাদের কেন দরকার? আসলে নিয়ামক বিষয়টি কি? নিয়ামক হচ্ছে এই যে বিক্রিয়াটা ঘটবে এটার উপরে কোনো না কোনোভাবে একটা প্রভাব বিস্তার করবে। যেমন ধরো, তুমি যখন লেখাপড়া করছো তখন যদি তোমার পড়ার টেবিলের পাশে উচ্চ শব্দে গান বাজে, সেটি কি তোমার জন্য অনুকূল হবে নাকি প্রতিকূল? অবশ্যই প্রতিকূল হবে। তো এই যে যে ধরনের বিষয়গুলো একটি প্রভাব বিস্তার করবে তাদেরকেই মূলত নিয়ামক বলা হয়। আচ্ছা, দেন সাম্যের অবস্থান। দেখো, সাম্যের অবস্থান জিনিসটা কি এটাও আমাদেরকে জানতে হবে। এবং লাসাতেলিয়া নীতি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটি তোমাকে এসএসসি, এইচএসসি সবসময় মূলত লাগবে। আচ্ছা, তো পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। তা আমাদের এই সংজ্ঞাটা বুঝতে হলে যে টপিকগুলো জানতে হবে সেগুলো ভাই এখানে লিখে রেখেছি। উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া, এবং উভমুখী বিক্রিয়ার সাথে বিক্রিয়ার সাম্যাবস্থা অবশ্যই বুঝতে হবে। সেই সাথে চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব। এখন দেখো, এই যে ভাই তাপের প্রভাবটা আমরা কোথায় শিখবো? এই যে এখানে আমরা মূলত তাপের প্রভাবটা কি সেটা জেনে নিব। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করছি। দেখো, তো উভমুখী বিক্রিয়া কি প্রথমত আমাকে এটা জানতে হবে। আমি জানি না তুমি কোন স্টেজে আছো, যেহেতু ভাইয়ার মানে এই ধরনের ভিডিওগুলো সবার জন্য, তো আমি চেষ্টা করব সবাইকে কভার করার। তো উভমুখী বিক্রিয়া মূলত হচ্ছে বিক্রিয়ার একটি গতিশীলতা, যেটা ভাই এখানে লিখে দিচ্ছি, একটি গতিশীল বিক্রিয়া। কিভাবে? দেখো, তুমি ধরো তোমাদের বইয়ের এক্সাম্পল থেকে যদি আমি লিখি, তোমাদের একটা এক্সাম্পল ধরো N2 প্লাস 3H2, এখান থেকে উৎপন্ন হচ্ছে কি? তোমরা সবাই জানো যে এখান থেকে মূলত অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া, আচ্ছা, সমতা করলে দেখো 3 × 6 আর এটা 2 গুণ আছে। তো আমি যদি এটাকে একটি 2 দিয়ে গুণ করে দিই, 2 মোল নাইট্রোজেন এবং 6 মোল হাইড্রোজেন আমি পাচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে কি ঘটতেছে। এখানে মূলত ঘটতেছে যে একটা অবস্থা, অর্থাৎ সাম্যাবস্থা পর্যন্ত তোমার নাইট্রোজেন এবং এই যে 3 মোল হাইড্রোজেন ছিল, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে তোমার অ্যামোনিয়া। ওকে, আচ্ছা, দেন আফটার সাম্যাবস্থা, এই সাম্যাবস্থার পর বা সাম্যাবস্থা অর্জনের সময় তখন কি ঘটে? এই যে 2NH3 অর্থাৎ অ্যামোনিয়া, এরা ভেঙে উৎপন্ন করতে থাকে N2 প্লাস 3H2। আর এভাবেই মূলত আমাদের বিক্রিয়াটা চলমান থাকে। বুঝছো? এভাবে বিক্রিয়াটি চলমান থাকে। অর্থাৎ তুমি যখন বলো যে একটি বিক্রিয়া থেমে গেছে বা একটি বিক্রিয়া শেষ হয়ে গেছে, আসলে বিক্রিয়াটি তখন শেষ হয় না। বিক্রিয়াটি তখন আসলে সাম্যাবস্থায় উন্নীত হয় এবং এরপর বিক্রিয়াটি কন্টিনিউস চলতে থাকে। ঠিক যে পরিমাণ অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ঠিক সমপরিমাণ অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন, হাইড্রোজেন উৎপন্ন হয়, যে কারণে আমরা পরিমাণটা সমান দেখি এবং আমরা বলে ফেলি যে বিক্রিয়াটি স্থির। আসলে বিক্রিয়াটি স্থির নয়, এটি একটি গতিশীল অবস্থা এবং এটি সাম্যাবস্থায় রয়েছে। তো এই যে ধরনের বিক্রিয়াগুলো বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এবার আসো তাহলে আমরা জেনে নেই যে একমুখী বিক্রিয়ার সাথে এর পার্থক্যটা কোথায়। ওকে, একমুখী বিক্রিয়া, দেখো, একমুখী বিক্রিয়াগুলোও কিন্তু উভমুখী হতে পারত যদি এখানে যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, ঠিক অ্যামোনিয়া কিন্তু বিক্রিয়া পাত্রে উপস্থিত, এবং বিক্রিয়া পাত্রে উপস্থিত থাকায় সেই অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আবার রিটার্ন উৎপন্ন হতে পারে। ওকে, এবার একমুখী বিক্রিয়ার একটি উদাহরণ তোমাদের বইয়ে আছে, বা আমরা নর্মালি সচরাচর এটিকে ব্যবহার করে থাকি। ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমি উত্তপ্ত করলে সেখানে ভাইয়া উৎপন্ন হয় কি? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি গ্যাস না? তো
তো যদি খোলা পাত্রে থাকে একমুখী বিক্রিয়ার একটি শর্ত হচ্ছে এটিকে কখন হতে হবে, এটিকে হতে হবে খোলা পাত্রে। ওকে ওকে, তো ও যখন চলে যাচ্ছে তাহলে কি, ও তো আমার বিক্রিয়া পাত্রে উপস্থিত নাই। বিক্রিয়া পাত্রে কে উপস্থিত আছে, ক্যালসিয়াম কার্বনের সামান্য পরিমাণে, এবং যতটুকু ভেঙেছে ততটুকু ক্যালসিয়াম অক্সাইড আমার এখানে উপস্থিত। তো ক্যালসিয়াম অক্সাইড থেকে কি কখনো ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করা সম্ভব? এটা কি পসিবল? যেহেতু পসিবল না, এই কারণে এটি আমার একটি একমুখী বিক্রিয়া। তো আশা করি তোমরা উভমুখী বিক্রিয়া কেন বলা হয় রিজনটা বুঝতে পারছো। ভাই সামনের দিকে যাচ্ছি। ওকে, এবার সেই সাম্যাবস্থা। দেখো ভাই একটু আগে সাম্যাবস্থার ওয়ার্ডটা উচ্চারণ করেছিলাম, কিন্তু তোমাদেরকে সাম্যাবস্থার বিষয়টা এখনও বুঝাইনি। তো সাম্যাবস্থা আমরা এখন এখান থেকে বুঝে নিব এবং আমরা সামনের দিকে এগোবো। তো দেখো সাম্যাবস্থা মানে কি, দেখো সহজ বাংলায় বলতে কি একটি সমান সমান অবস্থা। আচ্ছা, সমান সমান অবস্থা কার? সমান সমান অবস্থা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের। বিক্রিয়ক এবং উৎপাদের। এখন তোমাদের ভাই প্রশ্ন জাগতে পারে যে বিক্রিয়ক এবং উৎপাদের সাম্যাবস্থা কীভাবে হয়? পরিমাণে না, পরিমাণে না। আমরা লিখে দেই যে পরিমাণ না, তাহলে কিসে? হার। ঠিক আছে, এখন হার কি তোমরা জানো? একক সময়। হার বলতেই বোঝায় কোনো কিছুর পরিবর্তন একক সময় যা ঘটে। তো হার কি? হার হচ্ছে ঘনমাত্রা ভাগ সময়। তখন আমরা কি পাবো? এটা করলে আমরা পাবো মূলত, ভাই একটু ছোট করে নিচ্ছি। তো আমি যদি এটাকে হচ্ছে বিক্রিয়ার হার বলতে পারি, যখন আমি ঘনমাত্রাকে এর সময় দিয়ে ভাগ দিব সেটাকে বলা হবে বিক্রিয়ার হার। তো যখন বিক্রিয়কের ঘনমাত্রার হার, দেখো আমি এখানে একটি গ্রাফ আর্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখো বিক্রিয়কের হার কে দেখাচ্ছে, এই যে ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ বরাবর কে যাচ্ছে? সময়। তো প্রথমে যেহেতু আমার বিক্রিয়কের পরিমাণটা বেশি থাকে, তাই বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি করে উৎপন্ন হয়। বিক্রিয়ক থেকে উৎপাদ, এটা কি হচ্ছে? বেশি বেশি উৎপন্ন হচ্ছে। তো যেহেতু এটার ঘনমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে, তো ঘনমাত্রার পরিবর্তনের হার, অর্থাৎ এটার হার কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কারণ এটার পরিমাণটা হ্রাস পাচ্ছে, যে কারণে এটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এবং দেখো উৎপাদ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরক্ষণে আবার কি ঘটতেছে? পরক্ষণে আবার ঘটতেছে উৎপাদ থেকে আবার বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে। যেহেতু উৎপাদ আস্তে আস্তে বাড়তেছে এবং উৎপাদ থেকে তুমি একটু আগে সাম্যাবস্থায় দেখেছো, উভমুখী বিক্রিয়া দেখেছো কি ঘটনাটা ঘটে। তো উৎপাদের হারটা আস্তে আস্তে বাড়বে এবং একটা টাইমের পর, এই যে এই টাইমটার পরে দেখো যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে। এই জন্য এখানে হারটা একদম স্ট্রেট লাইন, অর্থাৎ হারের কোনো পরিবর্তন ঘটছে না, কারণ বিক্রিয়কের পরিবর্তনের হার এবং উৎপাদের পরিবর্তনের হার সেম হয়ে গেছে। ওকে, এই পয়েন্টটাতে এইখানটাতে কি হচ্ছে? বিক্রিয়কের পরিবর্তনের হার, বিক্রিয়কের পরিবর্তন হার ইকুয়ালস টু উৎপাদের পরিবর্তন হার। ওকে, এবার দেখো এই সময় ঘনমাত্রার কি পরিবর্তনটা ঘটে? ঘনমাত্রার পরিবর্তন ঠিক এভাবে ঘটে, আমরা মূলত একটি বিক্রিয়ার মাধ্যমে এটি দেখতে পারি। আমি চেষ্টা করবো তোমাদের মাঝে সহজভাবে তুলে ধরার। তো ধরো একটি বিক্রিয়া আমরা নেই, যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার নাইট্রাস অক্সাইড, NO। ওকে, তো দেখো যখন শুরুতে, অর্থাৎ একদম টি যখন 0 সেকেন্ড, তখন কি ঘটতেছে? তখন নাইট্রোজেন আছে 10টা, অক্সিজেন আছে 10টা। একদম শুরুর অবস্থাটা, শুরুর অবস্থায় কি কোনো উৎপাদ আছে? নাই, তার মানে ও কতটুকু আছে? 0। এরপর যখন সাম্যাবস্থায়, যখন এটি সাম্যাবস্থায় পৌঁছালো, সাম্যাবস্থায় কি হচ্ছে দেখো, সাম্যাবস্থায় ধরো ও 5টি ভেঙে গেছে, তো ও 5, ও 5, তো ওদের 5-এর দ্বিগুণ, ওর 5 আর 5 যুক্ত হয়েছে এখানে, তো আলটিমেটলি এখানে কয়টা হয়ে গেছে? 10টা। আচ্ছা, এবার ধরো সাম্যাবস্থার পরবর্তী ঘটনা। এরপর কি ঘটলো? সাম্যাবস্থার পর, সাম্যাবস্থার পর, যদিও তোমার ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, বাট আমরা এখানে বোঝাচ্ছি 5টা করে, ঠিক আছে? তোমরা বুঝে নাও বোঝার সুবিধার জন্য। সাম্যাবস্থার পর, সাম্যাবস্থার পর কি হলো? ও এখান থেকে 2টা ভাঙলো, -2, ও এখানে -2, তাহলে ও এখানে কি হয়ে গেছে? +4 হয়ে গেছে। আচ্ছা, একই সাথে আবার এর পরবর্তী ওই একই সময় কি ঘটতেছে? ও আবার এখানে -4 হচ্ছে, তাহলে ও যেহেতু ভেঙে গেছে এখন কোথায় যোগ হবে? এইখানে 2 যোগ হচ্ছে আর এখানে 2 যোগ হচ্ছে। তো আলটিমেটলি তুমি এখানে রেজাল্টেন্টটা দেখো, আমার এখানে কত? 0, আমার এইখানের পরিবর্তনটা কত? 0, আমার এইখানের পরিবর্তনটা কত? 0।
অর্থাৎ এখানে কিন্তু পরিবর্তন ঘটতেছে কন্টিনিউয়াসলি। ও ভাঙছে, ও ভাঙছে, ও ভাঙার পর ও যুক্ত হচ্ছে, আবার দেখো ও ভাঙতেছে, ওরা যুক্ত হচ্ছে, ওরা যুক্ত হচ্ছে। তো কন্টিনিউয়াস একটা ঘটনা, এটা একটি চক্রাকার ঘটনা এভাবে বলতে পারো, যে ভাঙতেছে গড়তেছে, ভাঙতেছে গড়তেছে, এইভাবে হচ্ছে। মূলত এটা একটা এরকম চলমান প্রসেস, এইটা এরকম ঘুরতেছে। বাট দেখো ও চলমান থাকলেও ওকে এই 5, 5, 10 এই অবস্থাগুলোর কোনো পরিবর্তন ঘটাতে পারে নাই। অর্থাৎ এই যে অবস্থাটা, ঠিক যখন বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা একটা পজিশন, দেখো এগুলো কিন্তু সেম ঘনমাত্রা না, 5, 5, 10 এগুলো কিন্তু কখনো সেম না। তো ভাইয়া মূলত এখানে সেটাই বোঝাচ্ছি যে এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, এটার পরে উৎপাদ যে ঘনমাত্রাটা পৌঁছাইছে, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রার লাইন। দেখো এই দিক থেকে চলে গেছে উৎপাদের ঘনমাত্রা। দেখো এই পজিশনের পরে উৎপাদের ঘনমাত্রা স্ট্রেট লাইন, অর্থাৎ ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটে নাই। একইভাবে বিক্রিয়কের ঘনমাত্রা স্ট্রেট লাইন, এটারও কোনো পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ সাম্যাবস্থার পরে বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা সেম হবে না, নট সেম। ওকে, নট সেম ঘনমাত্রা ফর প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্টেন্ট, আমি বাংলায় লিখছি বিক্রিয়ক অ্যান্ড উৎপাদ, বাট যে অবস্থাটা তারা গেছে সেই অবস্থাটা তারা ফিক্স থাকবে। ওকে, তারা যে ঘনমাত্রায় থাকবে সেই ঘনমাত্রাটা তাদের কোনো পরিবর্তন ঘটবে না, তাদের ঘনমাত্রা সেম হবে না, কিন্তু তাদের ঘনমাত্রাটা যে অবস্থায় গেছে সেই অবস্থায় ফিক্স আছে। 10, 5, 5 এরকম অবস্থায় এরা ফিক্স থাকবে। তো আশা করি সাম্যাবস্থা তোমাদের বোঝা গেছে। এরপরে আমরা দেখব তাপের প্রভাব। তো তাপের প্রভাব দেখার জন্য আমাদের তাপ উৎপাদী এবং তাপ হারী দুইটা বিক্রিয়া জানতে হবে। এখন তারা মূলত একটি গ্রাফ দেখো, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এটি একটি তাপোৎপাদী বিক্রিয়ার গ্রাফ। আমি দেখো কেন গ্রাফ দেখাচ্ছি, আমার কিন্তু তোমার কাছে প্র্যাকটিক্যালি বা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করানো পসিবল হচ্ছে না। তো গ্রাফই হচ্ছে একমাত্র ওয়ে তোমাদেরকে বোঝানোর। তুমি খেয়াল করো যে আমি একটা জিনিস লিখে রেখেছি, ডেল এইচ হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। আচ্ছা, এবার দেখো তাপোৎপাদী বিক্রিয়াতে হচ্ছে তোমার বিক্রিয়কের শক্তিটা অনেক হাই, দেখছো এই যে বিক্রিয়কের শক্তিটা কিন্তু বেশি বেশি, এই যে এই বরাবর শক্তি রিপ্রেজেন্ট করতেছে। তো দেখো এই শক্তিটা কিন্তু অনেক বেশি আর উৎপাদের শক্তিটা কম। তাহলে এই যে বেশি শক্তি আর কম শক্তি, এই উৎপন্ন হওয়ার পর যে শক্তিটা বাকি থাকবে সেইটা কি হবে, সেইটাই মূলত এই বিক্রিয়ক থেকে তাপ আকারে বের হয়ে আসবে। তার মানে এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়াতে এটা যে বিক্রিয়কের, দেখো বিক্রিয়কের শক্তি ভাই লিখে রেখেছি, তো বিক্রিয়কের শক্তি হচ্ছে কম আর উৎপাদের শক্তিটা হচ্ছে আমার বেশি। তাহলে আমার এখানে কি ঘটবে, বিক্রিয়ক থেকে যখন উৎপাদ উৎপন্ন হচ্ছে অনেক বেশি শক্তির প্রয়োজন না, অনেক বেশি শক্তির প্রয়োজন সেটা কে দিচ্ছে, উৎপাদ দিচ্ছে, কারণ উৎপাদের শক্তিটা বেশি, তাই আমার এখানে শক্তিটা বেশি লাগবে। যে কারণে ও সামান্য তাপ শোষণ করে, আর শোষণ করে আমরা এটাকে বলি তাপ হারাচ্ছে। কারণ বিক্রিয়ক যেহেতু শোষণ করছে, আমাদের পরিবেশ থেকে তাপ কমে যাচ্ছে না, এই কারণে এটাকে তাপ হারী বিক্রিয়া বলা হয়। তো আশা করি তাপ উৎপাদী তাপ হারী বিক্রিয়া তোমরা বুঝতে পারছো। এবার দেখো এটার প্রকাশ। দেখো এখানে যখন তাপ উৎপাদী তখন ডেল এইচ, আমরা একটু এখানে দেখি ডেল এইচ, যেহেতু ভাইয়া বলছি যে বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কম, তো কম বিয়োগ বেশি অবশ্যই কি আসবে, নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক এই কারণে তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেল এইচের মান নেগেটিভ লেখা হয়। আচ্ছা, আর তাপ হারী বিক্রিয়াতে তাহলে ডেল এইচের মানটা কী হবে, দেখো বেশি, যেহেতু উৎপাদের শক্তিটা বেশি, বেশি মাইনাস কম, তার মানে এটা কি অবশ্যই পজিটিভ আসবে। আশা করি এটা বুঝতে পারছো কেন ডেল এইচের মানটা এরকম চেঞ্জ আসে, এবং দুইটা বিক্রিয়ার মাধ্যমে দেখিয়ে যে এখানে মূলত কী ঘটে। তোমাদের বইয়ের এক্সাম্পলগুলোই আমি ইউজ করতেছি। N2+3H2 যদি তাপ উৎপাদী বিক্রিয়া এবং উভমুখী, তো এখানে উৎপন্ন হচ্ছে আমার অ্যামোনিয়ার সাথে 92 কিলোজুলের মতো হিট। তো আসলে 92 কিলোজুল ম্যাটার না, আমার দরকার হিট। তার মানে এখানে কী উৎপন্ন হচ্ছে, হিট। দেখো আমাদের এটা ভালো করে দেখতে হবে, যখন আমি হিট লিখছি তখন আমি প্লাস হিট লিখবো, আর যদি ডেল এইচ থাকতো তখন আমি লিখতাম প্লাস ডেল এইচ, মানে ডেল এইচ নেগেটিভ, এটা লিখে দিতাম। ডেল এইচ নেগেটিভ মানেই হচ্ছে আবার পজিটিভ হিট, অর্থাৎ হিট আমি অ্যাড করতেছি। কেন, এখান থেকে দেখাচ্ছি যে এখানে হিট অ্যাড হচ্ছে। আচ্ছা, আর তাপ হারী বিক্রিয়া যদি দেখো N2+O2, সেখান থেকে নাইট্রাস অক্সাইড 2NO, দেন মাইনাস হিট, মানে এখানে কি আমার তাপ হারি না, তাপ হারাচ্ছে। বা এখানে ডেল এইচ দিয়ে লিখলে কী লিখতাম আমি, পজিটিভ। সো যে কোনো একটা লিখবা, হয় ডেল এইচ লিখবা বা মাইনাস হিট লিখবা। আমি তোমাদের প্রেফার করবো এটা লিখতে। ডেল এইচে থাকলেও তুমি জানো ডেল এইচ পজিটিভ মানে তাপ হারি মানে কি মাইনাস হিট। আচ্ছা, আর ডেল এইচ নেগেটিভ মানে কি প্লাস হিট, পজিটিভ হিট তাপ উৎপাদী, তো এখানে প্লাস হিট, তুমি এভাবে লিখবা। এটা লিখলে আমাদের পরবর্তী বিষয়গুলো বোঝাটা খুবই ইজি হবে। তো এবার চলো আমরা বুঝি। দেখো তোমাদের বারবার বলা হয় সাম্যাবস্থা ডানে বা বামে সরবে, তো কেন সরবে লজিকটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারী বিক্রিয়ায় কী ঘটবে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমি তাপ উৎপাদী বিক্রিয়ার এক্সাম্পলটা প্রথমে লিখছি। দেখো
N2 প্লাস 3 মোল হাইড্রোজেন, এখানে যখন বিক্রিয়াটা করতেছে তখন উৎপন্ন হচ্ছে 2NH3 এবং এখানে কি ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, তাই তো? এরকম লেখা থাকে না, ডেল এইচ নেগেটিভ। আচ্ছা, তো আমি বলবো তুমি বিক্রিয়াটা এভাবে না লিখে তুমি লিখবে এভাবে N2 প্লাস 3 মোল হাইড্রোজেন অর্থাৎ 3H2, দেন যেটা ঘটতেছে সেটা তুমি লিখবা 2NH3 এবং এটা যদি তাপ উৎপাদী তাহলে তুমি লিখবা প্লাস হিট। এবার ভাইয়া একটা জিনিস খেয়াল করো, তাপ দিলে কি ঘটবে? ধরো আমি তাপ দিব, তাপ অ্যাডিং, ওকে, হিট অ্যাডিং, তাপ দিলে। আচ্ছা, তাপ দিলে একটা জিনিস দেখো, এটাকে আমরা ভাঙতে পারি না। আচ্ছা, এটাকে আমরা একটু ভেঙে লিখি, দেখো এটাকে আমরা একটু ভেঙে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে দুইটা স্টেজ ঘটে, তো N2 প্লাস 3H2 প্রথম স্টেজ, সম্মুখমুখী যে অংশটা, সেখানে কি ঘটতেছে 2NH3 প্লাস হিট। আচ্ছা, এটা কি? এটা সম্মুখবর্তী। আর পশ্চাৎমুখী ঘটনাটা কি ঘটতেছে একটু দেখো, পশ্চাতে হচ্ছে 2NH3 প্লাস হিট, এখান থেকে উৎপন্ন হবে। তুমি যদি ভেঙে লেখো তাহলে তোমার বোঝাটা খুবই সহজ হয়ে যাবে। সেখান থেকে N2 প্লাস 3H2। আচ্ছা, এবার জিনিস খেয়াল করো, আমার বিক্রিয়ক কোনটা? N2 প্লাস 3H2, এই পার্টটা। আবার যখন উৎপাদ থেকে উৎপন্ন হচ্ছে তখন আমার বিক্রিয়ক কোনটা? তখন আমার উৎপাদ এটা, পশ্চাৎমুখী বিক্রিয়াতে। এখন দেখো ভাইয়া, আমি যদি হিট দেই, আমার হিট কার দরকার? আমার এই পাশের, অর্থাৎ এই যে উৎপাদ অংশটা, ওর হচ্ছে হিটটা দরকার, তাই না? ওর কি দরকার? ওর হচ্ছে আমার হিট লাগবে। তো তাপ যদি দেই, তাপ দিলে দেখো, তাপ দিলে কি ঘটতেছে? আমার হিট কার দরকার? এই অংশের না? তুমি যদি অ্যামোনিয়া তো তোমার উপস্থিত, সঙ্গে তুমি হিট অ্যাড করতেছো, তাহলে উৎপন্ন কি হবে? N2 3H2 না? অর্থাৎ তখন তোমার কি উৎপন্ন হবে? তাপ দিলে বিক্রিয়ক উৎপন্ন হবে। আমার বিক্রিয়াতে বিক্রিয়ক কোনটা? এটা আমার বিক্রিয়ক না? এটা তো আমার বিক্রিয়ক নাকি? আশা করি তোমরা বুঝতে পারতেছো, বিক্রিয়ক। তো আমি যদি হিট, দেখো ওর বিক্রিয়ার জন্য হিট দরকার, আমি হিট দিয়ে দিছি, তাহলে কি ওরা এখন বিক্রিয়া করবে, হিট আর অ্যামোনিয়া বিক্রিয়া করবে, তাহলে কি বিক্রিয়ক উৎপন্ন হবে। আচ্ছা, এবার তাপ নিলে কি ঘটবে? দেখো তাপ নিচ্ছি, তাপ নিলে দেখো, তাপ আমি ওর কাছ থেকে নিয়ে নিছি, তাহলে এই যে অ্যামোনিয়া আর হিট, এখানে কি এই অংশটা থাকবে? হিট তো নাই, আমি হিট নিয়ে নিছি, হিট আমি নিয়ে নিছি, তাহলে এখন তো আর অ্যামোনিয়া এই বিক্রিয়াটা ঘটবে না, তাহলে এখন এই বিক্রিয়াটা ঘটবে না। সেকেন্ড স্টেপে কোন বিক্রিয়াটা ঘটবে? এইটা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার এখন বিক্রিয়া ঘটবে কোনটা? বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে ফেলতেছে। যেহেতু আমি এখানে তাপ নিয়ে নিছি, তার মানে পশ্চাৎ বিক্রিয়াটা ঘটবে না, শুধুমাত্র সম্মুখ বিক্রিয়াটা ঘটবে। তার মানে কি? উৎপাদ উৎপন্ন হবে। আমার উৎপন্ন হবে কি? উৎপাদ। বোঝা গেছে? যদি এভাবে ভেঙে ভেঙে আমরা লিখি, উৎপাদ উৎপন্ন হবে। আচ্ছা, উৎপাদ উৎপন্ন হবে। এখন দেখো, এটাকে আমরা ঘটনা 1 বলতেছি, এটাকে আমরা ঘটনা 2 বলতেছি। কেন বলতেছি এখান থেকে দেখতে পারবা। দেখো, তা আমি এখানে কি উৎপন্ন করছি ভাইয়া? আমি এখানে উৎপন্ন করছি একে, অর্থাৎ আমি যখন তাপ দিছি, তাপ দিলে, তাপ দেওয়ার যে তাপ কার সাথে বিক্রিয়া করে? উৎপাদ অংশে বিক্রিয়া করে, তার মানে কি বিক্রিয়কের দিকে ধাবিত হবে বিক্রিয়াটা। আচ্ছা, তার মানে কি এখানে আমার বিক্রিয়কের পরিমাণটা বাড়বে। এটা ধরো আমার বিক্রিয়ক, বিক্রিয়ক। তো দেখো, ওজন ধরো 10 আর ওজন ধরো আছে 5, যেহেতু বিক্রিয়কটা বেশি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখি কি, আমরা যখন একটা বাজারের ব্যাগ নিয়ে যাই, ধরো এখানে একটা ব্যাগ, এই যে এটা একটা দাঁড়িপাল্লার মতো আমি দিছি, এবং এখানে বিক্রিয়ক, এখানে উৎপাদ আছে। ঠিক আছে, আমি উৎপাদ এখানে লিখে দিচ্ছি, উৎপাদ। ওকে। তো যদি খেয়াল করো, যে পাশে আমাদের ওজন বেশি থাকে আমাদের কি ওই পাশে ধরা উচিত না? যে পাশে ওজন বেশি থাকে আমরা ওই পাশটাকে ধরি না? তাহলে এই যে একটু আগে যেটা সাম্যাবস্থায় ছিল, এখন এই যে সাম্যাবস্থাটা কী করবে? আস্তে করে, সরি, আস্তে করে ও কী করবে? ও হচ্ছে বাম দিকে শিফট হয়ে যাবে, ও আস্তে করে বাম দিকে শিফট হয়ে যাবে। এই জন্য আমরা বলি যে বিক্রিয়া কি করছে? বিক্রিয়া বাম দিকে গেছে। আচ্ছা, এবার যদি আমি পরেরটাতে আসি, দেখো এই যে বিক্রিয়ক, আমি বি লিখতেছি, উৎপাদ। আচ্ছা, এবার উৎপাদের পরিমাণ বেশি, কারণ আমি কি বলছিলাম, ঘটনা 2, এটা হচ্ছে আমার ঘটনা 1, এটা আমার ঘটনা 2। দুইয়ে কী ঘটেছে ভাইয়া? দেখো উৎপাদ উৎপন্ন হচ্ছে, তার মানে কি উৎপাদ হচ্ছে এখন 10 বেশি হয়ে গেছে, আর বিক্রিয়া হচ্ছে কম। তো যে পাশে ওয়েট বেশি আমি তো ওই পাশেই যাবো, তাই না? তো আমার যেহেতু এই পাশে ওয়েটটা কম, আমি এই দিকে আস্তে করে এগিয়ে যাবো। তার মানে আমার সাম্যাবস্থা কোন দিকে গেছে? ডান দিকে সরে গেছে। তো কখন কি ঘটতেছে বোঝা গেছে? উৎপাদ উৎপন্ন হলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? সাম্যাবস্থা উৎপাদের দিকে যাবে, তো সাম্যাবস্থা
ডানে। তো আমার সামারাইজ কী আসতেছে, তাপ যদি আমি নিয়ে নেই তখন উৎপাদ উৎপন্ন হবে, তার মানে সাম্যাবস্থা কোন দিকে যাবে, ডানে। এবার আমি যদি তাপ নিয়ে নিচ্ছি তখন বিক্রিয়ক উৎপন্ন হবে, বিক্রিয়কের ওয়েট বাড়লে সাম্যাবস্থাও কোন দিকে চলে আসবে, বাম দিকে। তো সাম্যাবস্থা বামে। আশা করি তোমাদের তাপের কনসেপ্টটা খুবই ক্লিয়ার। তো এবার চলো তাপ হারি বিক্রিয়াতে আমরা এটার জাস্ট একটা প্র্যাকটিস করে ফেলি। যারা বুঝে গেছো তারা পজ দিয়ে শুধু প্র্যাকটিস করো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার বিক্রিয়ক বা প্রোডাক্ট, এটা হচ্ছে আমার রিঅ্যাক্টেন্ট, এবং এটা হচ্ছে আমার উৎপাদ বা প্রোডাক্ট। আমি এটাকে কী বলতে পারি, এটা আমার রিঅ্যাক্টেন্ট, এটা আমার প্রোডাক্ট। আচ্ছা, এবার ঘটনা দুইটা, একটা কি আমি একটা বিক্রিয়াকে লিখি যে N2 প্লাস O2, সেখান থেকে আমার উৎপন্ন হচ্ছে নাইট্রাস অক্সাইড 2NO। দেন এখানে কি আমার ΔH এর মান হচ্ছে পজিটিভ, তাই তো, ΔH এর মান পজিটিভ। আমি কি বলছিলাম ভাইয়া, এরকম যদি থাকে তুমি এটা কীভাবে লিখে নিবে যে N2 প্লাস O2, দেন ΔHটাকে আমরা কীভাবে লিখবো, 2NO প্লাস, এটা তো তাপ হারি, তো এখানে যেটা ঘটবে সেটা কি ঘটবে, এখানে ΔH পজিটিভ মানে এটা হচ্ছে নেগেটিভ, তাপ হারি, তো মাইনাস হিট। আচ্ছা, তো এবার যদি লিখি আমরা কি করব, হিটটাকে অলওয়েজ পজিটিভ করার ট্রাই করব। তা আমরা এইটাকে আবার লিখব, এই বিক্রিয়াটা, তো আমরা কি লিখব, N2 প্লাস O2 প্লাস হিট, দেখো ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে কি হিট পজিটিভ হয়ে যাবে, হিট, দেন এ পাশে কী হচ্ছে 2NO। এবার দেখো আগের কনসেপ্ট, তাপ যদি আমি দেই, আমি যদি আলাদাভাবে লিখতেছি N2 প্লাস O2 প্লাস হিট, দেন এখান থেকে কি উৎপন্ন হবে 2NO। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা কি, আমরা একটু এটাকে সরিয়ে দিচ্ছি, সাইড করে দিচ্ছি, দেখো এটা একটা ঘটনা। আরেকটা কি ঘটবে, আরেকটা হচ্ছে 2NO, এখান থেকে উৎপন্ন হবে তোমার N2 প্লাস O2 প্লাস হিট। যদি আমি এটাকে লিখি, এটা হচ্ছে আমার সম্মুখবর্তী, এটা হচ্ছে আমার পশ্চাৎমুখী, তাই তো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, হিট কার দরকার, হিট বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার জন্য দরকার, তাই তো, বিক্রিয়ক থেকে উৎপাদ। তার মানে আমি যদি হিট বা তাপ দিলে কি দেখো, তাহলে উৎপাদ উৎপন্ন হবে, কারণ আমি দেখতেছি যে আমার এখানে কি দরকার, হিট হচ্ছে বিক্রিয়ক সাইডে দরকার, তার মানে যদি হিট দিই তাহলে কি উৎপাদ উৎপন্ন হবে, বোঝার শর্টকাট। আচ্ছা, এবার হিট নিলে কি ঘটবে, দেখো হিট যদি আমি নিয়ে নিচ্ছি, হিট নিলে এই যে পোর্শনটা এখান থেকে আমি হিট নিয়ে নিচ্ছি না, তাহলে কি এই বিক্রিয়াটার ঘটবে, অবশ্যই না। তার মানে কি তখন এই উল্টা রিয়াকশনটা ঘটবে, উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে, তার মানে এখন আমার কি বেশি বেশি উৎপন্ন হবে, বিক্রিয়ক উৎপন্ন হবে। জাস্ট আমাদের প্রথমে আইডেন্টিফাই খেয়াল করতে হবে আমার এখানে বিক্রিয়ককে, এগুলো আমার বিক্রিয়ক, তাই না, এটা আমার উৎপাদ। ওকে, দেন হিটটাকে আমি পজিটিভ রাখবো, পজিটিভ রাখলে আমি দেখবো হিট কোন পাশে আছে, যে পাশে হিট আছে আমি যদি দেই তাহলে ওই পাশের বিক্রিয়া ঘটবে, যে কারণে মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে। আমি যখন হিট নিয়ে নিচ্ছি তার মানে কি এই তো বিক্রিয়াটা ঘটবে না, কারণ হিট নাই, সম্মুখবর্তী অংশ ঘটবে না, তার মানে কি এখন এই যে পশ্চাৎবর্তী অংশটা ঘটবে, বোঝা গেল তো। ওকে, তাহলে হিট নিলে কি উৎপন্ন হচ্ছে, বিক্রিয়ক উৎপন্ন। তো আমার প্রথমে দেখো আমি যদি হিট দেই, আমি এটাকে ঘটনাটাকে 1 বলতেছি, এটাকে আবারও 2 বলতেছি। যারা বুঝে গেছো তারা পজ দিয়ে প্র্যাকটিস করো, আর কমেন্ট বক্সে জানো কি না। তো প্রথম ঘটনা কি, হিট দেওয়াতে কি উৎপন্ন হচ্ছে, উৎপাদ, তার মানে উৎপাদের ওটা আমি ধরলাম 10, এটা 5। আর যখন আমি হিট যখন আমি নিয়ে নিচ্ছি তখন কি উৎপন্ন হবে, বিক্রিয়ক, তাহলে এটা হয়ে যাবে 10 বিক্রিয়ক, আর উৎপাদ হবে কত, 5। তাহলে আমার সাম্যাবস্থার কী ঘটবে একটু বলো তো, সাম্যাবস্থা যে পাশে বেশি সেই দিকে শিফট হয়ে যাবে সমতা আনার জন্য, তাহলে ও কোন দিকে চলে যাবে, ও সুন্দর মতো এই যে এই দিকে শিফট হয়ে যাবে, সাম্যাবস্থাটা কি হচ্ছে, সাম্যাবস্থা হয়ে যাচ্ছে এই দিকে। আচ্ছা, এবার যদি আমি একটু এটা দেখি, যে পাশে ওয়েট সাম্যাবস্থা কোন দিকে যায়, অলওয়েজ সেই দিকে শিফট হয়ে যায়, তার মানে ও কোন দিকে চলে আসবে, বাম দিকে। তো আশা করি তোমরা এখন বুঝতে পারছো, তোমরা এখন লিখতে পারবা যে সাম্যাবস্থা কোন দিকে যাবে বলো তো, সাম্যাবস্থা আমরা গ্রাফ থেকে দাঁড়িপাল্লা দিয়ে দেখে নিছি, সাম্যাবস্থা কোন দিকে যাচ্ছে, সাম্যাবস্থা ডানে। আর যখন এটা অপোজিট ঘটতেছে, তো পরীক্ষায় কিন্তু তোমরা শর্টকাটে এই হ্যাকটা ইউজ করতে পারো, সাম্যাবস্থা যাবে বামে। আচ্ছা, এবার দেখো চাপের প্রভাবটা শুধু মনে রাখবা শুধুমাত্র গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে ঘটে, কেননা তোমার তরল এবং যে কঠিন পদার্থ রয়েছে এদের একটা নির্দিষ্ট আয়তন থাকে, ঠিক আছে, নির্দিষ্ট একটা আয়তন থাকে, যে কারণে চাপটা সুনির্দিষ্ট। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র একটা সূত্র খাটে, পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র, অনেকে জানো অনেকে জানো না, যে কারণে এন এবং পি অর্থাৎ মোল বাড়লে তোমার প্রেশার বাড়বে, এরা কি পরস্পর সমানুপাতিক। ওকে, যে মোল সংখ্যা বাড়লে
মোল সমানুপাতিক চাপ। ঠিক আছে, এত কিছু আমাদের জানতে হবে না, আমরা শুধু একটু খেয়াল রাখবো। এটা তোমাদেরকে আমি একটা ট্রিকও বলবো। যেমন দেখো, যদি আমরা আগের বিক্রিয়াটি লিখি N2 + 3H2, সেখান থেকে উৎপন্ন হবে কি আমার অ্যামোনিয়া। অ্যামোনিয়া। আচ্ছা, এবার দেখো এইখানে কি ভাই আমার চাপ বেশি না? তো আমরা অলওয়েজ কী চাই? কমফোর্ট জোন চাই, রিল্যাক্স চাই। তো যখন চাপ বাড়িয়ে দিছি, আমি এখানে চাপ বেশি দিতেছি, তার মানে কি এখন যেহেতু চাপ বাড়ছে, ওই ফলাফল প্রশমিত করার জন্য কি ও যেখানে জনসংখ্যা কম বা প্রেশার কম ওই দিকে যাবে। তো ও কি করবে? সামনের দিকে যাবে। তুমি পারফিউমের বোতলও দেখতে পারো, তুমি যখন একটা প্রেস করো পারফিউমের বোতলটা, তখন কিন্তু গ্যাসটা বাইরে বের হয়ে আসে, কারণ ভিতরের থেকে বাইরে প্রেশারটা কম থাকে। তার মানে ওকে এখন কম চাপের দিকে যাবে। তার মানে কি এখন আমার প্রোডাক্ট উৎপন্ন হয়েছে বেশি। বুঝে গেছে? আচ্ছা, এই পাশে দেখো আমার কয় মোল? 4 মোল। তো আমি কি বলছি যে মোল হচ্ছে চাপের সমানুপাতিক। একটু মুখস্থ করো এটা, আর এইচএসসি যারা আসো তোমরা তো ইজিলি পারবা। আর এই পাশে কত মোল আমার? 2 মোল। তো দেখো 4 মোল থেকে কি অলওয়েজ এখন 2 মোলের দিকে যেতে যাবে না? অবশ্যই যাবে। আচ্ছা, একইভাবে যদি কখনো এমন কোনো বিক্রিয়া দেখো যে, আচ্ছা একটা জিনিস, ধরো ওই একটা বিক্রিয়া লিখি, ধরো মিথেন প্লাস অক্সিজেন। তোমরা অনেকেই জানো এই ক্ষেত্রে কী ঘটে। এক্ষেত্রে ঘটে কার্বন ডাইঅক্সাইড। এটা যদিও উভমুখী বিক্রিয়া না, বাট আবদ্ধ পাত্রে হলে এটাকে উভমুখী করা সম্ভব হতো। ঠিক আছে, আমরা জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখবো। আমরা এটাকে কিন্তু এক্সাম্পল হিসেবে দেখতেছি না, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, জাস্ট আমরা এক্সাম্পলের জন্য, সঠিক না বাট ফর এক্সাম্পল অনলি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড দেখো, এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে কয় মোল? এখানে হচ্ছে আমার 1 মোল। তার মানে এই পাশে কত? টোটাল 2, এই পাশে 1। তাহলে কোন দিকে যাবে? সম্মুখবর্তী থেকে সামনের দিকে। তোমরা এখন বুঝতেই পারতেছো দেখলে কী ঘটবে। ভাই এটা মুছে দিচ্ছে তোমাকে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য। এই বিক্রিয়া কিন্তু আসলে সম্ভব না, এটা উপমুখী বিক্রিয়া না। ঠিক আছে, দহন ঘটলে সেটা উপমুখী বিক্রিয়া ঘটে না। আচ্ছা, তো বুঝতে পারছো অলওয়েজ কোন দিকে যাবে? বেশি থেকে কমের দিকে। এবার আসি ঘনমাত্রা। তো ঘনমাত্রা কি বিষয়টা এমন না যে যে পাশে ঘনমাত্রা বেশি, বেশি থেকে কম, বেশি ঘনমাত্রা থেকে অলওয়েজ কী করবে? বিক্রিয়া যদি কমের দিকে যায় তাহলে কমের দিকে যাবে। বুঝা গেল? বেশি ঘনমাত্রা থেকে সে কী করবে? কম ঘনমাত্রা যেদিকে আছে সেই দিকে। বেশি ঘনমাত্রা যারা আছে, ধরো প্রোডাক্ট বেশি, প্রোডাক্ট বা ধরো বিক্রিয়ক বলতে পারি আমরা। তো বিক্রিয়ক বেশি, তো বিক্রিয়ক বেশি হলে কী করবে? বিক্রিয়ক বেশি এরা ভেঙে উৎপাদ উৎপন্ন করবে। বোঝা গেল তো? তো উৎপাদ বেশি উৎপন্ন করলে উৎপাদ হয়ে যাবে কি? এখন উৎপাদও বেশি হয়ে যাবে। উৎপাদ বেশি হলে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। বোঝা গেল এই যে ঘটনাটা। এবার যদি উৎপাদ বেশি হয়, যদি উৎপাদ বেশি হয়, তো এটা কিন্তু এটা বেশি, এটা হচ্ছে আমার রিয়েক্টেন্ট, বা সরি এটা হচ্ছে আমার প্রোডাক্ট, সরি এটা আমার প্রোডাক্ট, এটা আমার রিয়েক্টেন্ট অর্থাৎ বিক্রিয়ক, এটা কি কম। এবার দেখো উৎপাদ বেশি, তাহলে উৎপাদ বেশি হলে কি? বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসতেছে, মানে আমার বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে, বিক্রিয়ক উৎপন্ন হবে। তো এখন কি হবে? বিক্রিয়ক বেড়ে যাবে, আমার রিয়েক্টেন্ট কি হবে? বেশি, আর আমার প্রোডাক্ট কি? কম। তাহলে সাম্যাবস্থা কোন দিকে আসবে? বেশির দিকে, বাম দিকে সরে আসবে। তো বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমরা একটু সামারি করি, আমরা কি কি শিখেছি। আমরা শিখেছি তাপের প্রভাব, তাপের প্রভাব। তো আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে পাশে হিট, যে পাশে হিট, হিট দিলে বিক্রিয়া অপোজিট দিকে যাবে। আমরা এক্সাম্পলে দেখে আসছি না যে যদি আমার এই পাশে হিট থাকে, তার মানে আমি হিট দিলে বিক্রিয়া কোন দিকে আসবে? বিক্রিয়া আসবে এই দিকে। একইভাবে আমার এই হিটটা নেগেটিভ, তার মানে এটা কি? এই পাশে আসলে পজিটিভ হয়ে যাবে, প্লাস হিট 2 নং বিক্রিয়াতে। তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? এই দিকে যাবে যদি আমি হিট দেই। ওকে, বোঝা গেল তো? আচ্ছা, অপোজিট। আর যদি আমি হিট নেই, যে পাশে হিট নাই, হিট নিলে, হিট যেহেতু নাই তো হিট নিলে তার অপোজিটে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চাপ, চাপের প্রভাবটা কী ছিল ভাইয়া? চাপের প্রভাবটা ছিল যে আমি যদি চাপ অলওয়েজ কী যাবে? বেশি থেকে কমের দিকে, বেশি থেকে কম। আর খেয়াল রাখবা অনলি ফর গ্যাস, যদি গ্যাসীয় থাকে, লিকুইড বা যদি সলিড থাকে তখন কিন্তু এটা হবে না। আর যদি ঘনমাত্রাও বলি, ঘনমাত্রাও কি? ঘনমাত্রার প্রভাব যদি বলি তাহলে কি ঘটবে? বেশি থেকে কম।
তো এই যদি তিনটে বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো, মূলত এই পেজটা যদি মাথায় রাখতে পারো, যে দাঁড়িপাল্লার কনসেপ্টটা বুঝো, তাহলে কিন্তু লাশ সাথে দিয়ে নিতেই তোমাদের কাছে ডাল ভাত যেরকম আসুক সেভাবেই আসে। এবার সে পরীক্ষায় কীভাবে লিখবা? পরীক্ষায় ধরো এই বিক্রিয়াটা দেওয়া আছে, পরীক্ষায় যেভাবে লিখবো, ওকে। তো পরীক্ষায় তুমি কীভাবে লিখবা? পরীক্ষায় লিখবা মূলত তোমার একটা ধরো বিক্রিয়া বলা আছে যে N2 প্লাস O2 দেন 2NO মাইনাস ডেল এইচ পজিটিভ। তুমি এটাকে লিখবা, প্রথমে তোমার পরীক্ষা রাফ করে নিবা N2 প্লাস O2 দেন 2NO মাইনাস হিট, কারণ এটা কি তাপ হয়। তো প্রথমে আইডেন্টিফাই করবা এখানে ডেল এইচ পজিটিভ, তো এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তাপহারী বিক্রিয়া। এরপর তুমি লিখবা তাপের প্রভাব, তাপের প্রভাব। তাপের প্রভাবে তুমি কি লিখবা? যে ভাইয়ের মতো এইভাবে করতে পারো মাইনাস হিট, দেন তুমি যে এটা নিজের মতো এটা একটু রাফ করে নিবা। হ্যাঁ, এটা স্যারকে দেখাও না, এটা তোমরা রাফ করে নিও। আচ্ছা, তো আশা করি দেখা যাচ্ছে না, একটু বড় করি। ওকে, দেখো N2 প্লাস O2, তুমি এটা কীভাবে এভাবে লিখে নিবা N2 প্লাস O2 প্লাস হিট, সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? 2NO। তো ভাই তুমি জানো যে বিক্রিয়ক সাইডে হিট আছে, তার মানে তাপ দিলে কি ঘটবে? লিখবা তাপ দিলে বা তাপ প্রদান করলে কি ঘটবে? এই পাশ থেকে ওই দিকে যাবে না, তার মানে কি উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে। এবার দেখো এই পাশে কোনো হিট আছে? এ পাশে কিন্তু কোনো হিট নাই, এ পাশে হিট নাই, এটা তোমার রাফ। তো তুমি লিখবা যে তাপ নিলে বা তাপ অপসারণ করলে কি করবে? তাহলে অপোজিটটা, যেহেতু এই বিক্রিয়াটা ঘটতেছে না, এটা ঘটতে পারতেছে না, তার মানে অপোজিট, তার মানে কি বিক্রিয়ক বাড়বে। ওকে, এরপর লিখবা চাপের প্রভাব। যদি বলে লাসা-তেলিয়ার নীতি, প্রথমে লাসা-তেলিয়ার নীতিটা এখানে লিখবা যে লাসা-তেলিয়ার নীতি, ঠিক আছে? এটা কি বলতেছে? লাশ হাতে নেওয়া নীতি লিখো না, বা লাসা-তেলিয়ার নীতিটাকে এখানে প্রথমে বাংলায় লিখবা। লেখার পর তুমি লিখবা এখানে তাপের প্রভাব, এরপর তুমি লিখবা হচ্ছে কি তোমার এই যে চাপের প্রভাব। চাপের প্রভাব তুমি কি লিখবা? আবার ওই বিক্রিয়াটা লিখবা যে N2 প্লাস O2, এখান থেকে উৎপন্ন হয় কি 2NO, আর ধরো এখানে ডেল এইচ নেগেটিভ আছে, ডেল এইচ পজিটিভ, যেহেতু এটা তাপ হারি, ডেল এইচ পজিটিভ। হ্যাঁ, তো তুমি লিখবা এই পাশে কয় মোল? এই পাশে মোল সংখ্যা হচ্ছে 2 মোল, এ পাশেও কয় মোল? 2 মোল। তার মানে কি চাপের প্রভাব নাই, আর যদি থাকতো তাহলে কি বেশির থেকে কম। আর যেহেতু ঘনমাত্রার কথা বলা নাই, তো ঘনমাত্রা লেখার দরকার নেই, যদি কখনো ঘনমাত্রা বলা থাকে সেক্ষেত্রে ঘনমাত্রা লিখবা। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে, ভাইয়ের জন্য দোয়া করো এবং তোমার সবার জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম।